দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। তারেক রহমানের দায়িত্ব নেবার মাত্র ৪৫ দিনের মধ্যেই দেশবাসীর জন্য ভীষণ সংবাদ, বাংলাদেশ পৃথিবীর মধ্যে আবার প্রথম হতে যাচ্ছে। বিস্তারিত জানবার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে ইন্ডিপেন্ডেন্স পত্রিকায় একটি খবর দেখলাম। খবরটি প্রকাশিত হয়েছে গতকাল ১লা এপ্রিল। যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটা মোটামুটি পৃথিবীর অন্যতম একটা সেরা পত্রিকা। এই পত্রিকা বলেছে যে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ তেলের রিজার্ভ আছে, বিশেষ করে ডিজেলের রিজার্ভ আছে, তার হয়তো সর্বোচ্চ ২ সপ্তাহ চলতে পারে এবং পৃথিবীতে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার তেল ফুরিয়ে যেতে পারে, এই আশঙ্কার কথা পত্রিকাটি বলেছে। এবং পত্রিকাটি বাংলাদেশে কর্মরত সরকারি অনেকের রেফারেন্স দিয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করেনি। এছাড়া বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে ডিজেলের রিজার্ভ কত আছে। একটি সূত্র বলছে ৮০,০০০ টন, আর একটা সূত্র বলছে এটা আরো কম, এবং এভাবে চলতে থাকলে ২ সপ্তাহ পরে আর তেল থাকবে না। কিন্তু বাংলাদেশের যিনি জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের তেলের কোনো সংকট নেই। এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ এমপি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। কিন্তু বাংলাদেশে বর্তমানে তেলের কি অবস্থা, এটা একটু আপনাদের আমি দেখাতে চাই। ছোট্ট ছোট কয়েকটা ভিডিও ক্লিপ একটু দেখেন। তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিক এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। কাজ আছে, পাচ্ছে তেল, কাজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে, পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে ব্যক্ত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছেন। সবচেয়ে মর্মান্তিক একটা ঘটনা যেটা হলো যে তেল না পেয়ে সেই ট্রাক ড্রাইভার পেট্রোল পাম্পের ম্যানেজারের উপর দিয়ে ট্রাক চালিয়ে দিয়েছে এবং বেচারা সেখানেই মৃত্যুবরণ করেছে। মানে পরিস্থিতি কি ভয়াবহ সেটা বোঝাতে এই একটি ঘটনাই যথেষ্ট। এবং যে ছবিগুলো আমরা দেখছি যে অনেকে এখন সারা রাত পেট্রোল পাম্পে শুয়ে থাকছে সামান্য একটু তেল পাওয়ার কারণে, মানে আশায়। এবং এই তেল পাওয়ার প্রক্রিয়াকে আরো জটিল করে দেওয়া হয়েছে যে এখন ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এই ডিসির অফিস থেকে অনেক ডকুমেন্ট জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে, মানে মরার উপরে খাড়া গায়ে। এবং ঢাকার যে চিত্রটা আমরা দেখছি, ঢাকার বাইরের চিত্রটা আরো ভয়াবহ। সারা দেশে তেল নেই। এই তেলের সংকটের কারণ কি? অনেকেই বলছেন বা আমরা জানি যে বিশ্বব্যাপী একটা সংকট দেখা দিয়েছে। এটার কারণ হলো ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকার যে সংঘাত বা যুদ্ধ চলছে, এর ফলে যে ইরানের নিয়ন্ত্রণাধীন যে হরমুজ প্রণালী সেটা বন্ধ হয়ে গেছে। এবং এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু পৃথিবীর প্রায় ২০ থেকে ২৫% তেল এবং জ্বালানি ট্রান্সপোর্ট হয়। তো বাকি যে ৭৫% জ্বালানি ট্রান্সপোর্ট হয় অন্য অন্য রুটে, সেই রুটের খবর কি? বাংলাদেশের যে তেলটা আসে এরা আসলে হরমুজ প্রণালী হয়ে ওটা ইন্ডিয়ান ওশান হয়ে আসে। সো বাংলাদেশের জন্য এটার 25% না, বাংলাদেশের জন্য হয়তো এটা 90% অর ইভেন মোর। তো ন্যাচারালি বাংলাদেশ এফেক্টেড হয়েছে। কিন্তু ইরান তো বলেছে যে বাংলাদেশের ভেসেলস হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে। তাহলে তো অন্য অন্য সারা পৃথিবীর যে সমস্যায় ভুগছে 5টি দেশ, তার মধ্যে বাংলাদেশ একটি,
তারা তো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে, তাহলে সমস্যা কেন হচ্ছে? এর আগে যখন 22 সালে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হয়েছিল এবং তখনও পৃথিবীতে নানামুখী সমস্যা হয়েছিল। ইউক্রেন হলো পৃথিবীর অন্যতম মানে বৃহৎ শস্য ভাণ্ডার, আবার রাশিয়া তেল সরবরাহকারী দেশ। তো এই দুটো দেশ যখন যুদ্ধে লিপ্ত হয় তখন কিন্তু খাদ্য সংকট দেখা দিতে পারে, তেলের সংকট দেখা দিতে পারে, এবং হয়েছে, এবং পৃথিবী তখন অনেক সাফার করেছে। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। তখন বিএনপির নেতা মির্জা ফখরুল আলমগীর, আবার আমাদের একজন বুদ্ধিজীবী আছে ডক্টর সলিমুল্লাহ খান, অনেকদিন তার কোনো আওয়াজ পাই না। তো এরা কিন্তু বলেছিল যে হাসিনার ভাবসাব দেখে মনে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের ব্যয় বোধহয় বাংলাদেশই বহন করছে, এবং তখন তারা অনেক টিটকারি করছিল। তো আজকে মির্জা ফখরুল আলমগীরকে আমরা জিজ্ঞেস করতে চাই যে আজকে বাংলাদেশের তেলের এই অবস্থা, জ্বালানির খবর আরো ভয়াবহ শুনলাম যে 2.5 গুণ বেশি দাম দিয়ে এই কয়েকদিন আগে কিছু 2 কার্গো সম্ভবত লিকুইড ন্যাচারাল গ্যাস কিনেছে বাংলাদেশ সরকার। তো এরকম মানে বর্তমান যে দাম, আসল দাম, তার চেয়ে 2 গুণ 3 গুণ দামেও জিনিস কিনতেছে তারা, এই গ্যাস কিনতেছে, তেল, তাও তো পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, মির্জা ফখরুল্লাহ যে বলেছিলেন, এখন এখন আপনারা কি বলবেন? আর ডক্টর সলিমুল্লাহ খান তো হারাই গেছে, আওয়ামী লীগও নাই, সলিমুল্লাহ খানও মাঠে নাই। মানে ডলার খায় আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য, এখন আওয়ামী লীগ নাই, এখন তার আর এইদিকে তার এখন আর আমরা খোঁজ পাই না। তো এখন কথা হলো যে বাংলাদেশ কেন তেল পাচ্ছে না, এবং ইন্ডিয়ার কাছ থেকে তারা ডিজেল নিচ্ছে, আরো ডিজেল ইন্ডিয়া দিবে। যে ভারত বিরোধী রাজনীতি করে বিএনপি চলে, জামাত চলে, তারা এখন এই ভারতের কাছেই হাত পাততেছে। রাশিয়ার কাছ থেকে অনেকে তেল কিনতেছে, ইন্ডিয়াও রাশিয়ার কাছ থেকে তেল কিনতেছে, এবং ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কিনবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র বেশ ছাড় দিয়েছে। বাংলাদেশ কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারতেছে না? তারা একটা স্বাধীন দেশ, রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, তার জন্য তার আমেরিকার পারমিশন দরকার। কারণ এই দাসখত তো আগের ইউনূস সরকার দিয়ে আসছে, এবং সেই দাসখত যে মানবে সেই ব্যাপারে মুচলেকা তারেক এবং জামাত আগের থেকেই দিয়েছে। সুতরাং ইউনূসকে একা আমি দোষ দেব না এই দাসখত দেওয়ার ব্যাপারে। তো অন্যরা সবাই রাশিয়ার থেকে তেল কিনতে পারে, কিন্তু বাংলাদেশ পারে না, এবং উই আর সাফারিং ফর দ্যাট। তো এর আগে 2001 থেকে 2006 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আর এবার তারেক রহমান ক্ষমতায় এসেই সবার আগে তেল ফুরোচ্ছে যে দেশটা পৃথিবীতে প্রথম, সেই দেশটা। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাফলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30 মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে, যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা? বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইসিটির চিফ প্রসিকিউটর পাল্টে ফেলেছে এবং নতুন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নথিপত্র পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছিল। এরই মধ্যে প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, বিচারকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের এমন নানা বিব্রতকর পরিস্থিতিতে এই চিঠি কি নতুন কিছুর ইঙ্গিত করে? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের ঠিক 1 সপ্তাহ আগে এই চিঠির মাধ্যমে সরকারকে কি বিষয়টি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে লন্ডনের ল ফার্ম যে চিঠি দিয়েছে সেটির আইনি তাৎপর্য কি হতে পারে? বিশেষ করে
14 দিন পর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সেটি কি পরিকল্পিত আন্তর্জাতিক আইনি লড়াইয়ের আগাম কোনো বার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন 20 মাস হতে চলল। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল শেষ হয়েছে এবং গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গত বছর 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দেন। এছাড়া অন্য কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজা ঘোষণা করা হয়। গত 20 মাসে ট্রাইব্যুনাল এবং বিচারের বিরোধিতা করে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিলেও তার পক্ষ থেকে কোনো সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইএসসিটিকে তার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি। 1937 সালে প্রতিষ্ঠিত লন্ডনের কিংসলে ন্যাপলি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বহুমুখী ল ফার্ম। 30 মার্চ পাঠানো এই চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে পাঠানো 10 পাতার ওই চিঠির একটি কপি আমাদের হাতে এসেছে। চিঠিতে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বৈধতা স্বীকার করা হচ্ছে না উল্লেখ করে কিংসলে ন্যাপলির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। কিংসলে ন্যাপলির চিঠিতে স্পষ্ট করা হয়েছে শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়াকে কখনোই বৈধতা দেননি এবং একে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রহসনের বিচার হিসেবে গণ্য করছেন। প্রশ্ন হলো 20 মাস পর কেন এ ধরনের আইনি নোটিশ পাঠালেন শেখ হাসিনা? আওয়ামী লীগের একাধিক সূত্র ও আইন বিশেষজ্ঞদের মতে কিংসলে ন্যাপলি তাদের চিঠির শেষে 14 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে, যার অর্থ হলো আগামী 13 এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। আইনি পরিভাষায় একে লেটার বিফোর অ্যাকশন বা মামলার পরবর্তী পদক্ষেপ বলা হয়। যদি 14 দিনের মধ্যে ট্রাইব্যুনাল বা বাংলাদেশ সরকার এই চিঠির কোনো সন্তোষজনক জবাব না দেয়, তবে কিংসলে ন্যাপলি দাবি করবে তারা ঘরোয়া প্রতিকার বা ডোমেস্টিক রেমিডিস পাওয়ার সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিংসলে ন্যাপলি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে জবাব না পেলে তারা বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিয়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ করার প্রধান শর্ত হলো দেশের ভিতরের সব আইনি পথ বা প্রতিকার বন্ধ হওয়া। কিংসলে ন্যাপলি এই চিঠির মাধ্যমে প্রমাণ করতে চাইছে বাংলাদেশে তারা আর কোনো ন্যায় বিচার আশা করতে পারে না, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে কিংসলে ন্যাপলি সেই গ্রাউন্ড তৈরি করে রাখলো। আন্তর্জাতিক অপরাধ আদালত বিশেষজ্ঞরা বলছেন আইসিসিতে কোনো ব্যক্তি সরাসরি মামলা করতে পারেন না, কারণ এটি কোনো দেওয়ানি আদালত নয়। তবে রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বেসরকারি সংস্থা আইসিসি প্রসিকিউটরকে কোনো অপরাধ সম্পর্কে তথ্য দিতে পারে। কিংসলে ন্যাপলি আইসিসির প্রসিকিউটর বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে, যাকে বলা হয় কমিউনিকেশন। এতে দাবি করা হবে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে সেটি আসলে প্রহসনের বিচার এবং এটি নিজেই একটি মানবাধিকার বিরোধী অপরাধ। কিংসলে ন্যাপলি আইসিসির কাছে দাবি করবে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ন্যায্য বিচার দিতে অক্ষম বা অনিচ্ছুক। যদি আইসিসি প্রসিকিউটর মনে করেন এই তথ্যগুলোর ভিত্তি আছে, তবে তিনি একটি প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রাথমিক তদন্ত শুরু করবেন। যদিও আইসিসি কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ আদালতের রায় সরাসরি বাতিল করতে পারে না, তবে তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে তবে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। দর্শক, কিংসলে ন্যাপলি তাদের চিঠিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার বিচারিক প্রক্রিয়া নিয়ে 6টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও সমর্থকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক নিবর্তন ও নির্যাতনমূলক পদক্ষেপ চলমান ছিল। 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, অপরাধীদের দায়মুক্তি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীদের গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগ সম্পৃক্ত আইনজীবীদের উপর শারীরিক হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়। চিঠিতে এরই মধ্যে আইসিটি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেসব অভিযোগ তুলেছেন সেগুলোর রেফারেন্স তুলে ধরে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার 4টি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা মামলার বিচার করার কোনো আইনি এখতিয়ার আইসিটির নেই, কারণ 1973 সালের আইসিটি আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালের বাইরে এই ট্রাইব্যুনালের বিচার করার কোনো ম্যান্ডেট ছিল না। কিন্তু 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তী প্রশাসন জুলাই মাসে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত অপরাধের বিচারের জন্য এই আইন সংশোধন করে, যা ট্রাইব্যুনালের সাংবিধানিক উদ্দেশ্যের বাইরে একটি বেআইনি সম্প্রসারণ। জুলাইয়ের সময়কার ঘটনাবলী বাংলাদেশের সাধারণ ফৌজদারি আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন, বিশেষ করে ICCPR এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া চিঠিতে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়, আইসিটির বিচারিক বেঞ্চ এবং প্রসিকিউটর টিম বিরোধী দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দ্বারা পুনর্গঠন করা হয়েছে। আগের বিচারকরা আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া কিংবা অপসারিত হওয়া সত্ত্বেও তাদের কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে দেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার হাইকোর্টের 23 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় এবং কয়েকদিনের মধ্যে সেখান থেকে 3 জনকে নিয়ে আইসিটির নতুন বেঞ্চ গঠন করা হয়। এছাড়াও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। অপর বিচারক বিচারপতি শফিউল আলম মাহমুদের সঙ্গে বিএনপির প্রকাশ্য সম্পর্ক রয়েছে এবং তাকে ট্রাইব্যুনালের নিয়োগের মাত্র 6 দিন আগে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত অভিযোগটি এসেছে বিচারপতি শফিউল আলম মাহমুদের বিরুদ্ধে, যিনি বিচার চলাকালে মন্তব্য করেছিলেন যে আসামিকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর জন্য আইনজীবীদের চেষ্টা করা উচিত, যা শেখ হাসিনার আইনজীবীরা পূর্ব নির্ধারিত অপরাধী সাব্যস্তকরণ বা প্রিডিটারমিনেশন অব গিল্ট হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া চিঠিতে বর্তমান প্রসিকিউটর টিমকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আইসিটির সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামাত ইসলামীর নেতাদের আইনজীবী ছিলেন এবং তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক। তিনি বিচার চলাকালীন সময়ও দলের সমাবেশে অংশ নিয়েছেন। 2025 সালের মার্চ মাসে তাজুল ইসলাম একটি সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন। এছাড়া প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে, যা ট্রাইব্যুনালের বৈধতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। চিঠিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শেখ হাসিনার বিচার কাজ এগিয়ে নেওয়া হয়েছে দাবি করে বলা হয়, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের হিউম্যান রাইটস ইনস্টিটিউট জানিয়েছে চার্জ গঠন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। এছাড়া শেখ হাসিনাকে তার নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গেও শেখ হাসিনার যোগাযোগ বা নির্দেশনার কোনো সুযোগ ছিল না। শেখ হাসিনার চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে, যা প্রমাণ করে যে তার অনুপস্থিতি স্বেচ্ছায় ছিল না এবং অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই যৌক্তিক নয়। আন্তর্জাতিক মানদণ্ড এবং ICCPR এর 14 অনুচ্ছেদের ন্যূনতম গ্যারান্টি ছাড়া এই ধরনের ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড আরোপ করা মূলত সামারি এক্সিকিউশন বা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকরের শামিল। চিঠির শেষ অংশে শেখ হাসিনার পক্ষে কিংসলি ন্যাপলি ল ফার্ম কয়েকটি দাবি উল্লেখ করেছে। সেগুলো হলো, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়ার রায় এবং সাজা আইনিভাবে বাতিল ঘোষণা করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ভবিষ্যতে যে কোনো বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেনে যথাযথ নোটিশ দিয়ে এবং নিজস্ব পছন্দের আইনজীবীর উপস্থিতিতে স্বাধীন ট্রাইব্যুনালে করতে হবে। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আইনজীবী ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে।
আইসিটি এবং বাংলাদেশ সরকারকে উপরোক্ত ত্রুটিগুলো স্বীকার করে তার সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এসব বিষয়ে বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা 14 দিনের মধ্যে নিশ্চিত করার অনুরোধ জানানো হয় চিঠিতে। কিংসলি ন্যাপলি চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দিয়েছে, বিসি সরকার তাকে মূলত একটি কূটনৈতিক ও জনমত তৈরির কৌশল হিসেবে দেখছেন। এখানে 3টি উপায়ে কাজ করা হতে পারে। প্রথমত, কমপ্লেন্ট প্রসিডিওর, যেটির মাধ্যমে গোপনীয় পদ্ধতিতে মানবাধিকার কাউন্সিলে সরাসরি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। বিশেষজ্ঞরা মনে করেন, ইতিমধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, দলটি নেতাকর্মীদের উপর নির্যাতনের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। পাশাপাশি আইসিটির বিচার প্রক্রিয়া এবং এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে এরই মধ্যে যেসব অভিযোগ উঠেছে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে সেটেলমেন্ট ট্রেড বা সাক্ষী বাণিজ্যের গুরুতর অভিযোগ আনেন। অভিযোগ উঠেছে, প্রভাবশালী আসামি বা প্রত্যক্ষদর্শীদের আর্থিক সুবিধার বিনিময়ে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যদি এই বিষয়টি ওঠে, তবে বাংলাদেশের নতুন সরকারের উপর বৈশ্বিক চাপ বাড়বে। ইতিমধ্যে জাতিসংঘের বিশেষ দূতরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সরকার যদি কিংসলি ন্যাপলি নোটিশের সন্তোষজনক উত্তর